জুলাই যোদ্ধারাও মুক্তিযোদ্ধা, ক্ষমতায় গেলে আলাদা বিভাগ হবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে, বলেছেন তারেক রহমান। বললেন ২৪-এর বিজয় কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর নয়। দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত, বাংলাদেশের পলিসি লেভেলে প্রথম বক্তব্যে বলেছেন ব্যারিস্টার জাইমা রহমান। ইসিতে শেষ দিনে ৩৫ আপিলের শুনানি সম্পূর্ণ, সিইসির সঙ্গে বৈঠক চলছে বিএনপি মহাসচিবের। একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার অভিযোগে ইসি ঘেরাও ছাত্র দলের। তাপস নানক সহ ২৮ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। ২৯ জানুয়ারি হাজিরার নির্দেশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। জুলাই যোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধা উল্লেখ করে শহীদ পরিবার ও জুলাই আহতদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আলাদা বিভাগ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত গণঅভ্যুত্থান ২০২৪-এ শহীদ পরিবার ও গুরুতর আহতদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন দলটির চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সরকারি পৃষ্ঠপোষকতায় জুলাই শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের হাতেই জুলাই হত্যার বিচার, আহতদের চিকিৎসা ও তাদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব দেয়া হবে, যাতে তারা নিজেরা সরাসরি সম্পৃক্ত থেকে তাদের সমস্যাগুলো সমাধান করতে পারে। ২৪-এর আন্দোলন কোনো দল বা গোষ্ঠীর নয় জানিয়ে যারা এর দলীয়করণ করতে চায় তাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করারও অঙ্গীকার করেন তিনি। বলেন, ২৪-কে সুসংহত করতে হলে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা রক্ষা প্রয়োজন। তার জন্য আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ। যাকে আমরা হারিয়ে ফেলেছি তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যারা পেছনে রয়ে গিয়েছেন সেই পরিবারের সদস্যদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো যাতে দেখভাল করতে পারি এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, কারণ তারাও একজন মুক্তিযোদ্ধা, তারাও আপনারা মুক্তিযোদ্ধা হিসাবে আপনারা গণ্য। ২০২৪ সালে আন্দোলন কোন ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের, ২০২৪ সালের আন্দোলন ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা হতাহত হয়েছেন, তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল একটি স্বনির্ভর, একটি নিরাপদ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরামের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ব্যারিস্টার জাইমা বলেন, প্রত্যেকের আদর্শ, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি আলাদা, এরপরও একসঙ্গে বসেছি, আলোচনা করছি, কারণ সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবছি। আর এই ভিন্নতা নিয়েই একসঙ্গে কথা বলছি, একের পর এক শুনছি। এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য বলে মনে করেন তিনি। জানান, ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে কথা বলছেন তিনি। বাংলাদেশের পলিসি লেভেলে তার প্রথম বক্তব্য এটি। তার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান আছে এমনটি নয়, তবে নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত বলে মত তার। জানান, শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে চান। নারীরা জনসংখ্যার অর্ধেক, তাদেরকে একপাশে রেখে বাংলাদেশ বেশি দূর এগিয়ে যেতে পারবে না বলেও মন্তব্য করেন জাইমা রহমান। আমি আজ এখানে দাঁড়িয়েছি ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে। বাংলাদেশের পলিসি লেভেলটায় আমার প্রথম বক্তব্য এটা। আমি এমন কেউ নয় যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে। তবু আমি বিশ্বাস করি, নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসাথে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে।
ব্যালট পেপারে অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থানরত ছাত্রদলকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির শেষ দিনের কার্যক্রম চলছে। সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বে সকাল 10:30টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে জড়ো হন ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচনে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার চেষ্টা চলছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির প্রার্থীদের নির্বাচিত হওয়ার বিষয়েও অভিযোগ তোলেন তিনি। এদিকে নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই বাছাই মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানি হচ্ছে আজ। 611 থেকে 645 পর্যন্ত 35টি শুনানি শেষ করেছে ইসি। এখন অপেক্ষমান থাকা কিছু আবেদনের শুনানি করবে নির্বাচন কমিশন। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ শাকসু নির্বাচন বাতিল সহ বিভিন্ন দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করেছে ছাত্রদল। সকাল থেকে ইসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা শাকসু নির্বাচন স্থগিত ও কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানান। অন্যদিকে ছাত্রদলের এই কর্মসূচির প্রতিবাদে সাবি ক্যাম্পাসে আন্দোলনে নামে সাধারণ শিক্ষার্থীরা। তারা শাকসু নির্বাচন পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আগামী 20 জানুয়ারি আয়োজনের দাবি জানিয়ে বিক্ষোভ ও সমাবেশ করে। শিক্ষার্থীদের অভিযোগ, বারবার নির্বাচন পেছানোর চক্রান্ত করা হচ্ছে, যা মেনে নেওয়া হবে না। এই বিষয়ে শাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, সব বাধা ও চাপ উপেক্ষা করে আগামী 20 জানুয়ারি নির্বাচন আয়োজনের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রয়োজনীয় প্রস্তুতি অব্যাহত রয়েছে বলেও জানানো হয়। শিক্ষার্থীদের যে মৌলিক অধিকার এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, সেই জন্য সেই ধারাবাহিকতায় আমাদের শাকসু এখানেও করছে। তা আমরা সকল শাস্ত্রীয়ানদেরকে আহ্বান করছি এই কুচক্রী মহলকে রুখে দেওয়ার জন্য। 20 তারিখে আমাদের শাকসু, আমরা সকল শাস্ত্রীয়ানরা মিলে এবং বাংলাদেশের সকল ছাত্র সমাজকে নিয়ে আমরা এটা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, আমরা সেইভাবেই কাজ করছি এবং আমাদের প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে। তো আমরা আমাদের যে কার্যক্রম সেটা চালিয়ে যাচ্ছি এবং স্মুথলি নির্বাচন কমিশনের উপর যে দায়িত্ব আছে সে দায়িত্ব নির্বাচন কমিশন পালন করে চলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ পেশাদারিত্বের সাথে কাজ করলে এবার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে। সকালে রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে 41তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আসন্ন নির্বাচনে পেশাদারিত্বের মাধ্যমে 1.5 লাখ পুলিশ সদস্য কাজ করবে। কোনো প্রার্থী বা এজেন্টদের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা নেওয়া যাবে না। কোনো প্রার্থীর প্রতিনিধির কাছ থেকে খাবারও নেওয়া যাবে না। এর আগে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে সাফল্যের স্বাক্ষর রাখা প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনকালীন যে অবৈধ অস্ত্র, আমি বলবো না অবৈধ, কিছু বৈধ অস্ত্র, যেহেতু আমাদের যে অস্ত্রগুলি যে লুট হয়ে গেছে আমাদের থানা থেকে, ওই অস্ত্র কিছু আছে যারা আমাদের এখনো উদ্ধার করা সম্ভব হয় না। বাট এই অস্ত্রগুলি ইসের সময়, ইলেকশনের সময় এরা ব্যবহার করতে পারবে না, এই যে প্রতিশ্রুতি আমি আপনাদের দিতে পারি। যেহেতু এই কিছু কিছু অস্ত্র রয়ে গেছে যেগুলি হয়তো তারা খাল বিল নদীতে ফালাই দিছে, যেগুলি আর উদ্ধার করা সম্ভব হচ্ছে না। আর আমাদের কিন্তু দৈনিকই কিছু না কিছু অস্ত্র কিন্তু উদ্ধার হচ্ছে। আগামী 25 জানুয়ারি চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফরকে ঘিরে প্রস্তুতি শুরু করেছে মহানগর বিএনপি। এই উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। মহানগরীর পলো গ্রাউন্ড মাঠে জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। সকালে চট্টগ্রাম পলো গ্রাউন্ড মাঠ পরিদর্শন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় মহানগর বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন জানান, 24 জানুয়ারি সড়ক পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম যাবার কথা রয়েছে। ফেনী ও মিরসরাই সহ বিভিন্ন স্থানে পথসভা শেষে 25 জানুয়ারি সকালে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে জনসভায় ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 21 বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে চট্টগ্রামবাসী কাছে পাবার অপেক্ষায় বলে জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু দাফনের 20 দিন পরেও শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে সাধারণ মানুষের ঢল।
রবিবার সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রদ্ধা জানাতে ও দোয়া করতে জিয়া উদ্যানে আসছেন সকল শ্রেণী পেশার মানুষ এবং বিএনপির মনোনীত প্রার্থী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানোর পর দোয়া করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সামনে রেখে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞাও করছেন তারা। এরই ধারাবাহিকতায় বিএনপি ফেনী 1 আসনের মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনু বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করতে চায় না। আসন্ন নির্বাচনের মাধ্যমে প্রতিহিংসার রাজনীতির অবসান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই প্রার্থী। আমরা এসেছি আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আমরা ওনার মাজারে এসেছি কবর জিয়ারত করতে। আমরা চাই একটি লেভেল প্লেইং ফিল্ড হোক। আমরা যারা প্রার্থী আছি যে দলেরই হোক, আমরা যার ভোট সে যাবো। নির্বাচন একটি সুন্দরভাবে হবে। মানুষ 16 বছর ভোট দিতে পারে না, এখন 16 বছর পরে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। একটি ভালো নির্বাচন চাই। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, কোনো সংস্কার হয়নি বলে তুচ্ছ তাচ্ছিল্য করা ঠিক হবে না। অল্প সময়ে এত বেশি সংস্কার আর বাংলাদেশের ইতিহাসে কখনোই হয়নি বলে দাবি করেন তিনি। রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন বিষয়ে এক নীতি সংলাপে এসব কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগকে স্বাধীন করার ক্ষেত্রে যা করা দরকার সব করেছে সরকার। তিনি বলেন, জবাবদিহি ছাড়া উচ্চ আদালতের অসীম স্বাধীনতায় প্রত্যাশিত সুফল সবসময় পাওয়া যায় না। সংলাপে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, যে কোনো ঘটনাকে মব বলার পেছনে জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে, এটা বরদাস্ত করা হবে না। তবে রুহিন হোসেন প্রিন্স ও নীলোফার চৌধুরী মনি সহ অন্য রাজনীতিবিদরা বলেন, দেশে আইনের শাসন চাইলে কোনোভাবে মবকে উস্কানি দেয়া যাবে না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসিফ নজরুল বলেন, প্রধান বিচারপতির কিছু সিদ্ধান্তে গণতন্ত্রায়ন দরকার। বলেন, সংস্কারের সুফল পেতে অন্তর্বর্তী সরকার বেশ খানিকটা অগ্রসর হয়েছে। সংস্কারের বিষয়টি বেগবান করার ক্ষমতা নির্বাচিত সরকারের বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। তো কোনো সংস্কার হয়নি এটা ঠিক না, যথেষ্ট সংস্কার হয়েছে। সময়ের বিবেচনায় হয়তো আরো হতে পারত, কিন্তু আমরা মনে করি আমাদের সময়ের সর্বোত্তম ব্যবহার করার চেষ্টা করেছি। আরেকটা হচ্ছে, যা হয়েছে সেটাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা। যেমন আপনারা দেখবেন পুলিশ সংস্কার কমিশন, বিশেষ করে যে আইনটা নিয়ে আমারও প্রচন্ড হতাশা আছে। যেরকম করতে চেয়েছিলাম করতে পারি নাই। সরকারে আছি, কোথায় বাধা আছে বলতে পারবো না, একসময় নিশ্চয়ই পারবো। তো তারপরও যেটা হয়েছে সেটাকে এতই তুচ্ছ, যেখানে আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি কোনো মতামত রাখারই স্কোপ ছিল না, সেখানে একটা নিরপেক্ষ ফোরাম থেকে অ্যাটলিস্ট মতামত রাখার স্কোপ তৈরি হয়েছে। সো আমার যদি এক্সপেকটেশন 10 থাকে, অ্যাটলিস্ট আমি তো 4 অ্যাচিভ করেছি। যেটা অ্যাচিভ করেছি সেটা বলে তারপর বলেন যে আরো করা অনেক উচিত ছিল। যেভাবে উড়িয়ে দেওয়া হয়, মনে হয় যেন আইনটা না করলেও কোনো সমস্যা ছিল না। আমি আপনাদের সাথে একটু দ্বিমত পোষণ করছি যারা সমালোচনা করছেন। জুলাই আগস্টে মোহাম্মদপুরে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রবিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। সেই সাথে 29 জানুয়ারি 24 আসামি গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশও দেওয়া হয়। এই মামলায় আসামি 28 জনের মধ্যে 24 জন পলাতক ও 4 জন কারাগারে আছেন। তাদের আদালতে হাজির করা হয়। মোহাম্মদপুরে শহীদ ফারহান ফাইয়াজকে হত্যা সহ মোট 3টি অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। এই মামলায় মোট সাক্ষী 50 জন। ফরমাল চার্জের প্রথম অভিযোগে বলা হয়, 18 জুলাই মোহাম্মদপুরে আন্দোলন অংশগ্রহণকারী শিক্ষার্থী ফারহান ফাইয়াজ শহীদ হয়। শেখ ফজলে নূর তাপস তৎকালীন প্রধানমন্ত্রীকে ফোন করে মারণাস্ত্র ব্যবহার করতে উস্কানি দেন। এছাড়াও ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের চিহ্নিত করার অভিযোগ আছে। এ মামলায় পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, প্রলয় জোয়ারদার সহ বেশ কয়েকজনের নাম এসেছে। এই মামলায় ভিডিও ফুটেজ ও চাক্ষুষ প্রমাণ আছে উল্লেখ করে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর। সাবেক মেয়র ফজলে নূর তাপস, যুবলীগের নেতা বা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক সহ মোট 28 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী 29শে জানুয়ারি আসামিদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। ঢাকা মহানগরীর খুব নটোরিয়াস কয়েকজন অফিসার, এর সাথে সম্পৃক্ত প্রলয় জোয়ারদার, বিপ্লব কুমার সরকার, তারপরে রওশনুল হক সৈকত, হাবিবুর রহমান, এদের ইনভলভমেন্টটা দিবালোকের মতো স্পষ্ট। সেই কারণে তারা সহ যারা ঘটনাস্থলে থেকে
সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করেছে তাদেরকে আমরা এখানে আসামি শ্রেণীভুক্ত করেছি। মোহাম্মদপুর এলাকার ঘটনাগুলোর কিন্তু অধিকাংশ প্রমাণাদি ভিডিওতে ধারণ করা আছে, সুতরাং এটা প্রমাণ করাটা সহজ হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দিন শেষে যতই না ভোটের পক্ষে ক্যাম্পেইন করা হোক না কেন, দেশের জনগণ হ্যাঁ ও নতুন বাংলাদেশের পক্ষে চূড়ান্ত রায় দেবে। সকালে রংপুরের পীরগঞ্জে বাবুনপুর গ্রামে শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও জাতীয় ছাত্র শক্তির উদ্যোগে গণভোটে হ্যাঁ এর পক্ষে আয়োজিত যাত্রার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। সকল ধরনের মানুষ, সকলের কাছে জাতীয় ছাত্রশক্তি গণভোটের হ্যাঁয়ের পক্ষে যে ক্যাম্পেইন সেটা নিয়ে উপস্থিত হতে পারবে এবং দিন শেষে যতই না ভোটের ক্যাম্পেইন কেউ করুক না কেন, না ভোট নয় বরং বাংলাদেশের জনগণ হ্যাঁয়ের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, সংস্কারের পক্ষে তাদের চূড়ান্ত রায় প্রদান করবে। চট্টগ্রামে আলাদা অভিযানে হত্যা মামলার 2 আসামিকে গ্রেফতার করেছে র্যাব জানায়, শনিবার রাতে নগরীর শুল্কবহর এলাকা থেকে সীতাকুণ্ড থানার মাইনুদ্দিন হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ আল আমিন সাগরকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইন সহ বিভিন্ন অপরাধে মোট 13টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া অন্য একটি অভিযানে কিশোর গ্যাং ফাইতন গ্রুপের হামলায় নিহত সাব্বির হত্যা মামলার আসামি ইরফাত আলী প্রকাশ রাফসানকেও গ্রেফতার করা হয়। সাভারে আবারও অজ্ঞাত 2 ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। দুপুরে সাভার থানার কিছুটা দূরে অবস্থিত পৌর কমিউনিটি সেন্টারের ভিতর থেকে আগুনে পোড়া 2 ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গত 3 মাসে সেই ভবনটিতে আরও 3 জনকে হত্যা করে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে পৌর কমিউনিটি সেন্টারের ভিতরে স্থানীয় কয়েকজন আগুনে পোড়া এক নারী ও শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে। এই ঘটনায় সেখানে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে এই ভবনেই 3 হত্যার ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এমনকি দুর্বৃত্তদের নাম ঠিকানাও জানা যায়নি। নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। 19 বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারেনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা জানান, ল্যাব সংকট, মেধাবী শিক্ষকের অভাব আর অতীতের অনিয়মে পিছিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি। তবে এবার প্রতিষ্ঠানটিকে দাঁড় করাতে বড় সংস্কার ও পরিকল্পনার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় নতুন প্রশাসন। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য, মোহাম্মদ আজমল আলীর ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। 2006 সালে 50 একর জমির উপর গড়ে ওঠে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। অভিযোগ রয়েছে 2024 সালে 5 আগস্টের আগে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পান অনেক শিক্ষক ও কর্মকর্তারা, যাদের বেশিরভাগই মানতেন না কোনো নিয়ম নীতি। এতে ভেঙে পড়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন শিক্ষার্থীরা। তবে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আর্থিক দুর্নীতি সহ বিভিন্ন বিষয়ে তদন্ত কমিটির গঠনের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সরকারের আমলে অন্যায় করলেও সে অন্যকে আবার তারাই বৈধতা দিয়েছেন, অন্যায় করেছেন আবার সেটাকে আবার বৈধতা দিয়েছেন। এই 104 জনের বৈধতা দিয়েছেন আমাদের পরবর্তী ভাইস চ্যান্সেলর মহোদয়ের সময়। বৈধতা দেওয়ার কারণে আমরা তো তাদেরকে আর কিছু করতে পারছি না আর কি। হ্যাঁ, তবে নিয়োগ সংক্রান্ত যে নীতিমালার যে ব্যত্যয় হয়েছে সেটা আমরা খুঁজে বের করছি। সর্বশেষ অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া নতুন উপাচার্য প্রফেসর ডক্টর আলিমুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছেন। এবছরে ইনশাল্লাহ আমাদের প্রজেক্ট অনেক সাবমিট হয়েছে, সেই প্রজেক্টগুলো আমি দিয়ে গবেষণাকে আরো আন্তর্জাতিক মানের করার চেষ্টা করতেছি। মানে যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে এবং রাজনৈতিক সরকার আসলেই কিন্তু ডেভেলপমেন্টের সুযোগ সুবিধা আরো বাড়ে। সিন্ডিকেট থেকে কিন্তু রাজনীতি নিষিদ্ধ আছে, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র সকলের ক্ষেত্রে। তো এইটা যদি অব্যাহত থাকে, রাজনৈতিক সরকার আসার পরেও যদি এটাকে অব্যাহত রাখে, তাহলে কিন্তু শিক্ষা ব্যাঘাত ঘটবে না। সংশ্লিষ্টরা মনে করেন, দীর্ঘ সংকট কাটিয়ে নতুন যাত্রার অপেক্ষায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। চলমান সংস্কার বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়টি কৃষি গবেষণা ও উদ্ভাবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট দেখুন।
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে ভোটারদের জন্য রাজশাহীতে ভোটার গাড়ির প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করা হয় জেলা পরিষদ অডিটোরিয়ামে এবং রাজশাহী কলেজ প্রাঙ্গণে। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে বগুড়ার গাবতলী উপজেলার কাগইল মাদ্রাসা মাঠে। এর আয়োজন করে কাগইল ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠন সমূহ। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া মাহফিল হয়েছে। এ সময় কাঞ্চন পৌরসভার সকল ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করা হয়। পৌরসভার 7 নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও স্মরণ সভা হয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে। উপজেলা ও পৌর শাখা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক যৌথ বক্তৃতার আয়োজন করা হয়েছে ঠাকুরগাঁওয়ে। পৌর শহরের গোবিন্দনগরে ইউএসডিও এর প্রধান কার্যালয়ের আয়োজন করে বাংলাদেশ রিসার্চ ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট। প্রধান বক্তা ছিলেন গবেষক ডক্টর ফাহাম আব্দুস সালাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক বিষয়ে জানতে নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাবের সাথে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের প্রতিনিধি দল। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন। 3 দিনব্যাপী 3rd ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান হয়েছে খুলনায় জেলা শিল্পকলা একাডেমিতে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসম জামশেদ খন্দকার। খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছেন সিএসটি জোটের নেতারা। স্থানীয় প্রেস ক্লাবে এতে বক্তব্য রাখেন জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থয়েচিং মংচাক। পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলো অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন তিনি। জয়পুরহাটে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও পিঠা উৎসব। শহরের কালেক্টরেট মাঠে সদর থানা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আল মামুন মিয়া। ছাত্রদের আবাসন সংকট কাটাতে সরকারি এডওয়ার্ড কলেজে 6 তলা বিশিষ্ট ছাত্রাবাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এবি ট্রাস্টের উদ্যোগে ও কাতার চ্যারিটির অর্থায়নে পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা নদী তীরবর্তী পশ্চিম ধনিরাম এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে অগ্রণী ব্যাংক পিএলসি কুড়িগ্রাম অঞ্চল। পশ্চিম ধনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতিষ্ঠানটির পরিচালক ও অতিরিক্ত সচিব সাইদ কুতুবের সহযোগিতায় 2 শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। জামালপুরে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সদর উপজেলার নাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 3 শতাধিক মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন কেন্দুয়া ইউনিয়নের সমাজসেবক মর্জিনা বেগম ও মোহাম্মদ চান মিয়া। সাভারে বার্ষিক মিলন মেলার আয়োজন করেছে সিটিজেন ক্লাব। স্থানীয় রিসোর্টে এতে অংশ নেয় সংগঠনের 5 শতাধিক ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা। এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান ও জেনারেল সেক্রেটারি আলমগীর হোসেন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জুলাই যোদ্ধারা মুক্তিযোদ্ধা, ক্ষমতায় গেলে আলাদা বিভাগ হবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে বলেছেন তারেক রহমান। বললেন 24-এর বিজয় কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর নয়। দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যেই থাকা উচিত, বাংলাদেশের পলিসি লেভেলে প্রথম বক্তব্যে বলেছেন ব্যারিস্টার জাইমা রহমান। ইসিতে শেষ দিনে 35 আপিলের শুনানি সম্পূর্ণ। সিসির সঙ্গে বৈঠক চলছে বিএনপি মহাসচিবের। একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার অভিযোগে ইসি ঘেরাও ছাত্র দলের। তাপস নানক সহ 28 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। 29 জানুয়ারি হাজিরার নির্দেশ।
দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।